যে কথা বলছিলাম হেডলাইন্সে যাওয়ার আগে, গোটা বাংলা জুড়ে আরও একবার চর্চায় উঠে এসেছে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব সংশোধনী আইন, যে আইন আগেই ভারতের সংসদে পাশ হয়ে গিয়েছে, কিন্তু যে আইনকে লাগু করতে দেওয়া হবে না এই চ্যালেঞ্জ ছুড়ে, কেন্দ্রীয় সরকারের দিকে এই চ্যালেঞ্জ ছুড়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্য চষে বেরিয়েছিলেন কলকাতার রাজপথে, রাজধানীর রাজপথে ক্যা ক্যা ছি ছি স্লোগান তুলে এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সিএএ আবার পশ্চিমবঙ্গ জুড়ে চর্চায়। তার কারণ পশ্চিমবঙ্গে গত কয়েকদিনে একের পর এক বিজেপি নেতা তথা একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী সিএএ লাগু হওয়া নিয়ে, সিএএ অত্যন্ত দ্রুত অবিলম্বে কার্যকর হওয়া নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করছেন। আমি একটু মনে করিয়ে দেব, কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক আমাদের অন্যতম সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছেন যে সিএএ অবিলম্বে লাগু হতে চলেছে, ইমিডিয়েটলি। নিশীথ প্রামাণিক এই মন্তব্যটা করেছেন এবং মনে রাখবেন, নিশীথ প্রামাণিক এমন একটা মন্ত্রকের প্রতিমন্ত্রী যে মন্ত্রকের হাত ধরে এই সিএএ কিন্তু গোটা দেশে লাগু হবে। শুধু নিশীথ প্রামাণিকের শেষ নয়, আর এক কেন্দ্রীয় মন্ত্রী এই রাজ্য থেকে যাওয়া শান্তনু ঠাকুর, যার সঙ্গে সিএএ সংক্রান্ত ইস্যুর যোগ সবচেয়ে বেশি। তার কারণ সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য সবচেয়ে জোরালো দাবি যারা জানিয়ে আসছে সেই মতুয়া জনগোষ্ঠীর যে সংগঠন, যে ধর্মীয় সংগঠন মতুয়া মহাসংঘ, তার প্রধান এই শান্তনু ঠাকুর, তিনিও বলেছেন, তিনি কাগজে লিখেছেন রীতিমতো যে 7 দিনের মধ্যে সিএএ লাগু হবে। আমরা সেই খবর এবং শান্তনু ঠাকুরের সেই বক্তব্য গতকাল দেখিয়েছি। এখানেই শেষ নয়, রাজ্য বিজেপির এক সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনিও অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে শান্তনু ঠাকুর যখন এই মন্তব্য করছেন সেই সময়ই অন্যত্র মন্তব্য করেছেন যে দেখুন না আগামী 7 দিনে পশ্চিমবঙ্গে কি হয়। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বিহারের পরিস্থিতি নিয়ে। নীতিশ কুমার যেভাবে ইন্ডি জোটের হাত ছেড়ে এনডিএতে ফিরেছেন এবং বিহারে ইন্ডি সরকারের পতন ঘটেছে, নতুন করে এনডিএ সরকার গঠিত হয়েছে, তার প্রেক্ষিতেই জগন্নাথ বাবুকে ওই প্রশ্ন করা হয়েছিল। তিনি কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে মন্তব্য করলেন দেখুন না আগামী 7 দিনে পশ্চিমবঙ্গে কি হয়। এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তারপর থেকে আবার সিএএ নিয়ে চর্চা তুঙ্গে। তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝিয়ে দিলেন যে তিনিও এই চর্চা থেকে দূরে থাকতে পারছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গে এবং কোচবিহারে তিনি কি মন্তব্য করলেন, তিনি যে মন্তব্য করলেন সেসব তো শোনাবো, কিন্তু তিনি মোদ্দা কথা এইটা বোঝাতে চাইলেন যে সিএএ করে যারা চিৎকার করতে শুরু করেছে আবার তাদের পাত্তা দেওয়ার দরকার নেই, কারণ সিএএ এর মাধ্যমে যাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে তাদের জন্য যা করার তিনি ইতিমধ্যেই সেই সমস্ত কিছু করে দিয়েছেন, কোনো কিছু আর করতে বাকি নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ করে আবার সিএএ নিয়ে এই মন্তব্য কেন করতে হলো আজ? তার মানে গোটা পশ্চিমবঙ্গে সিএএ আবহ কি তিনি টের পাচ্ছেন? তার কানে কি কোনো কথা খুব বিশ্বস্ত সূত্র থেকে এসে পৌঁছলো যে সিএএ লাগু হতে চলেছে, আপনি চাইলেও আর ঠেকিয়ে রাখতে পারবেন না? সেই জন্য সিএএটা আসলে প্রয়োজনীয়ই নয়, লাগু হলো কি না হলো কারোর কিছু যায় আসে না, কারণ আমি সব করে দিয়েছি, এই রকম একটা বার্তা সেই জন্যই কি কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে দিতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই নিয়ে বিশদ আলোচনায় যাব, তর্কে যাব, বিতর্কে যাব, তবে তার আগে দেখে নেব আজকের প্রতিবেদন। হঠাৎ করে সিএ ইমপ্লিমেন্টেশন করে দিলাম আর দেশের ভিতরে একটা উত্তাল অবস্থান তৈরি হলো, সেটা তো নয়। উইদিন 7 days ইট উইল বি ইমপ্লিমেন্টেড, দ্যাট ইজ মাই গ্যারান্টি। খুব তাড়াতাড়ি সিএ লাগু হতে চলেছে, এটা আপনাকে আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি। मुझे पूरा विश्वास है कि हमारे गृह मंत्री जी आदरणीय अमित शाह जी के ऊपर कि लोकसभा से पहले ज़रूर सीए का जो रूल्स रेगुलेशन वो निकल जाएगा। লড়াই করেছে কে?
রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। সে রেশন পায়, সে স্কুলে যায়, সে স্কলারশিপ পায়, সে কিষাণ বন্ধু পায়, সে শিক্ষাশ্রী পায়, সে ঐক্যশ্রী পায়, সে লক্ষ্মীর ভাণ্ডার পায়। তো নাগরিক না হলে থোড়াই পেত? বলুন আপনারা আমাকে, পেত? নাগরিক না হলে তারা ভোট দিতে পারত? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকে রাজ্যে বিজেপির প্রথম সারির নেতারা বারবার আশ্বস্ত করেছেন নাগরিকত্বের কাগজ হাতে হাতে উঠবেই। 24-এ শুরু থেকে সে সওয়াল আরও জোরদার হয়েছে। এই লড়াইয়ে আর পারা যাবে না বলেই কি এবার তৃণমূলের উদ্বাস্তু প্রেম প্রবল হয়ে উঠল? রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছে কে? কান্তাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছে কে? উদ্বাস্তু কলোনিকে পাট্টা দিয়েছে কে? মতুয়া ঠাকুরবাড়ি করে দিয়েছে কে? এনআরসি করতে আমরা দেব না, এনআরসি নিয়ে লড়াই করেছে কে? ভোট বড়বালায়। ভোট রাজনীতির জন্য এবার উদ্বাস্তুদের রক্ষাকর্তার ভূমিকায় নব সংযোজন। ভোটার কার্ড বা রেশন কার্ড যে শুধু নাগরিকত্বের প্রমাণ নয়, সে তো রাস্তাঘাটে ছড়িয়ে থাকা কার্ডের স্তূপ প্রমাণ করে। রেশন কার্ড বা ভোটার কার্ডের যুক্তি যে টিকছে না তা বিলক্ষণ বুঝেছেন তৃণমূল নেত্রী। তাই কি এবার উল্টো সুর? এরপর হয়তো এও শোনা যাবে তিনি ছিলেন বলেই না নাগরিকত্ব পেলেন হাজার হাজার উদ্বাস্তু। রিপাবলিক বাংলা। শুনলেন সবাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ সিএএ নিয়ে কি বলছেন। সেই জন্যই এই প্রতিবেদনে যাওয়ার আগে এই প্রশ্নটা তুলছিলাম যে উনি কি কোনোভাবে আঁচ পেলেন যে হাজার চেষ্টা করেও বা হাজার বার বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে ক্যা ক্যা ছি ছি বলে চিৎকার করলেও আর সিএ আটকাতে পারবেন না। আর পারবেন না বলেই কি এখন সিএ গৌণ বিষয়, সিএ গুরুত্বপূর্ণই নয়, সিএ না থাকলেও কিছু হয় না, কারণ তিনিই সব করে দিয়েছেন। এই দায়িত্ব মানে এই বার্তা তিনি দিতে চাইলেন কি এই কারণেই? তিনি কি বুঝে গেছেন যে কোনো কারণে সিএ আটকানো তার পক্ষে আর সম্ভব হবে না? একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী যেভাবে অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলছেন যে সিএ হবেই, এবং যেভাবে তারা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিচ্ছেন যে কতদিনের মধ্যে হবে, কতটা অবিলম্বে হবে, তাতে মুখ্যমন্ত্রীর কি একটু নার্ভ ফেল করার পরিস্থিতি তৈরি হচ্ছে? তাই কি অন্য একটা ন্যারেটিভ এখন থেকে সেট করে রাখতে চাইছেন? ঠিক এই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আজকে আমাদের অগ্নিবাণ কি আছে দেখে নেব। আজ আমাদের অগ্নিবাণ, সিএ আটকানো যাবে না বুঝেই উল্টো সুর মমতার গলায়। সিএ আর আটকানো যাবে না এইটা বুঝতে পেরেছেন বলেই কি এবার উল্টো সুর গাইছেন? সিএ এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা তাৎপর্য সেটাকে লঘু করে দেখাতে চাইছেন? যদি লঘু করে দেখাতে তিনি না চান, তাহলে হঠাৎ করে কেন এতদিন পরে আবার সিএ নিয়ে মুখ খুলতে গেলেন? পরপর কেন্দ্রীয় মন্ত্রীরা, পরপর এই রাজ্যের বিজেপি নেতারা, যে বিজেপি এই মুহূর্তে দেশের শাসক দল এবং যে বিজেপি বারবার সিএ লাগু করা নিয়ে সোচ্চার হচ্ছে, তাদের নেতারা অত্যন্ত আত্মবিশ্বাসী ভঙ্গিতে এবার সিএ নিয়ে নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিচ্ছেন, একেবারে সময় বেঁধে বলে দিচ্ছেন যে কবে সিএ লাগু হচ্ছে। এই সব বুঝেই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন অন্যরকম একটা তত্ত্ব খাড়া করার চেষ্টা করছেন? এই নিয়ে আজকে বিতর্কে যাব, তবে তার আগে আলাপ করিয়ে দেব আজকে আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন। প্রথমে রয়েছেন দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র, রয়েছেন শতরূপাদিও বিজেপি মুখপাত্র, রয়েছেন রাজনৈতিক কর্মী সৌরভপ্রিয় দত্ত এবং রয়েছেন রাধামোহন রায়। তিনি আইনজীবী হিসেবে আজকে এই বিতর্কের প্যানেলে উপস্থিত, এবং যেহেতু আজকে সিএ সংক্রান্ত একটা আইন নিয়ে আলোচনা, সেই জন্যে রাধামোহন বাবুর উপস্থিতি সত্যিই জরুরি ছিল। আর রয়েছেন নির্মাল্য মুখোপাধ্যায়, সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়, তিনিও কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। তার থেকেও আমরা শুনে নেব
ব্যাখ্যা বিশ্লেষণ কোন দিকে যাচ্ছে। রাধামোহন বাবুকে প্রথম প্রশ্নটা আমি করব। রাধামোহন বাবু, খুব অল্প কথায় প্রথমে আপনার কাছে আসছি, কারণ এটা একটা আইন নিয়ে আমরা কথা বলতে বসেছি। আইনজীবী হিসেবে আপনার কি মনে হয় যে এতদিন পর্যন্ত সিএ নিয়ে অন্য কথা বলা হতো, যে সিএ লাগু হতে দেব না, কার ক্ষমতা আছে দেখি সিএ কার্যকর করে, কিন্তু এবার একটু অন্য সুর দেখা যাচ্ছে যে সিএ কার্যকর হলেও কিছু যায় আসে না, এইরকম একটা কথা মুখ্যমন্ত্রী বলছেন। আসলে কি মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে এতদিন যেভাবে তিনি ভুল বুঝিয়ে রেখেছিলেন যে দেশের সংসদে পাশ হয়ে যাওয়া একটা আইনকে তিনি আটকে দিতে পারেন এই রাজ্যের মাটিতে কার্যকর হওয়া থেকে, সেই ভুলটা যে ভাঙছে, সাধারণ মানুষও যে সেই ভাঁওতাটা ধরে ফেলছে, সেইটা কি বুঝেই এখন অন্য সুর গাইছেন রাধামোহন বাবু? দেখুন, এখানে অন্য সুর গাওয়ার তো কোনো ব্যাপার নেই। কেন, সিএ এটা কি? সিএ হচ্ছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যারা 31 ডিসেম্বর 2014 তার আগে সেদিন অবধি যারা ইন্ডিয়াতে এসছে তাদেরকে সিটিজেনশিপের একটা মান্যতা দেওয়া হবে। আর যে মাইগ্রেন্টগুলো যারা ভাবুন আপনার হিন্দুজ, শিখস, বুদ্ধিস্ট, জৈনস, পার্সিস আর ক্রিশ্চানস যারা আফগানিস্তান বা পাকিস্তান বা বাংলাদেশ থেকে মানে যাদেরকে মারামারি করা হচ্ছে বা ডিস্টারবেন্সেস করা হচ্ছে, অনেক রিলিজিয়াস অ্যাঙ্গেলে ডিস্টারবেন্স করা হয়, আমরা দেখেছি অনেকবার বহু জায়গায়। তো সেটাকে ইন্ডিয়াতে যদি ওরা মাইগ্রেট করে আসে তাহলে তাদেরকে মানে অ্যাজ এ সিটিজেনশিপের মানে মান্যতা দেওয়া হবে। তো এটা তো কোথাও ভুল নেই, কিন্তু জিনিসটা হচ্ছে হ্যাঁ, কিন্তু তাহলে সেটাকে আটকানো হবে, সেটাকে লাগু হতে দেওয়া হবে না, সিএ মানে একটা জনগোষ্ঠীকে দেশের বাইরে বার করে দেওয়া হবে, এই ধরনের ন্যারেটিভ কেন সেট করা হচ্ছিল রাধামোহন বাবু? আপনি শুধু আইনজীবী নন, আপনি এই রাজ্যের শাসক দলের অন্যতম সমর্থকও বটে এবং আপনি মানে তাদের পক্ষ নিয়েই কথা বলেন। সেই জন্য আপনাকে আরও বেশি করে প্রশ্নটা করছি যে এতদিন ধরে এই অন্যরকম ন্যারেটিভটা কেন দেওয়া হতো? দেখুন, একটা কথা বলি, অন্যরকম ন্যারেটিভ, এটা হয়তো বোঝার একটু ভুল হচ্ছে আপনাদের সবার। জিনিসটা হচ্ছে, দেখুন এখানে কিন্তু 6টা রিলিজনে কথা বলা হচ্ছে। আমাদের কনস্টিটিউশনে প্রিএম্বলে একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে সেকুলারিজম। আমাদের ইন্ডিয়ার যে কনস্টিটিউশন হচ্ছে এটা সেকুলার মানে কারা হয়? সেকুলার মানে শিখ হচ্ছে, খ্রিস্টান হচ্ছে, মুসলিম হচ্ছে। না না, আমি দেখুন, আমি সিএ এর ব্যাপারটা বলি। একটু আগে বলছিলেন যে আইনটা পাস হয়েছে, আইনটা কোনো ভুল নেই, এখন আবার আপনি কনস্টিটিউশনে প্রিএম্বলে চলে গেছেন। কথা বলি, এবার আপনাদের মনের মতন যদি আমি বলি তাহলে আমি ঠিক, আর যদি আপনার মনের মতো বলার বিষয় নয়, আপনার কথা আমি কিন্তু আইনের কথা বলছি, আমাকে আইনের কথা একটু বলে দিতে দেন। দেখুন, কনস্টিটিউশনটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাদের? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের সবার, যারা পুরো ইন্ডিয়াতে বাস করে তাদের সবার, সেটা বিজেপি হোক, সেটা তৃণমূল হোক, সেটা কংগ্রেস হোক, সেটা সিপিএম হোক, সবার জন্য। তো কনস্টিটিউশনের মধ্যে একটা ওয়ার্ড আছে সেকুলার। তো আমরা সেকুলারটাকে কেন ভুলে যাচ্ছি? যদি ভাবুন একটা যদি মানে তাহলে আইনটা ভুল আছে, তো যদি মুসলিমও যদি মাইগ্রেট করে, আমি আইনটা কিন্তু ভুল বলছি না, আমি ভুল বলছি যে 6খানা রিলিজনকেই কেন শুধু সিটিজেনশিপ দেওয়া হবে, অন্য কাউকে দেওয়া হবে না। আপনি নিজেই দিলেন রাধামোহন বাবু যে এরা যদি যেহেতু ধার্মিক কারণে প্রতিবেশী দেশগুলোতে বিভিন্নভাবে অত্যাচারের মুখে পড়েছেন, সেই জন্য তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য এই আইন। হ্যাঁ, এবার আমি কথা বলি, যেমনি এরা হচ্ছে একটা মানে আমাদের দেশের একটা বাসী, মানে আমরা যারা মাইগ্রেট করে এখানে আসছে তাদেরকে আমরা সিটিজেনশিপ দিচ্ছি, সেমনি অনেক মুসলিমরাও আছে, সেটা তাদেরও তো এখানে একটা সিটিজেনশিপ হওয়া উচিত যারা মাইগ্রেট করে আসছে। কেন হবে না? কেন 6টা রিলিজনেরই শুধু স্পেসিফিক ভাবে বলা হয়েছে সিএ এর বিরোধী? এটা তো কারা? আপনারা না, আমরা কোনোদিনই বলছি না আমরা সিএ বিরোধী। আমি তো বলছি সিএ যদি আমরা বলছি সিএ বিরোধী কেন আমরা হব, কিন্তু জিনিসটা হচ্ছে যেভাবে সিএ এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে, যেভাবে শুধু 6খানা রিলিজিয়ন, না 6খানা, দেখুন একটা কথা বলি, আইনকে ভেঙে চড়ে তো আইনটা হয় না। তার মানে যে আইনটা পাস হয়েছে সেই আইনটার আপনারা বিরোধী। কি বলতেন তাহলে? আমাদের কনস্টিটিউশনে যে সেকুলার ওয়ার্ডটা যেটা আছে, সেকুলার ওয়ার্ডটা তাহলে কি ভুল? আইনটা কি ঠিক না ভুল? সেকুলার মানে কি হয়? আমার সিম্পল কোশ্চেন, আইনটা ঠিক না ভুল? সেকুলার মানেটা কি হয়? সেকুলার মানে আরে বাবা, আইনটা ঠিক না ভুল? আপনি আগে এটা বলুন, সেকুলার মানেটা কি? রাধামোহন বাবু, আইনটা ঠিক একটা ওয়ার্ড আছে সেকুলার। সেকুলার মানে ধর্মনিরপেক্ষ। 42nd অ্যামেন্ডমেন্ট এটা হচ্ছে, আমি জানি। তাহলে এটা সেকুলার তো সবার জন্য হচ্ছে। বেশ, খুব ভালো। আমি বলছি তাহলে কি আইনটা ভুল? জন্য হচ্ছে, এটা
এটা খ্রিস্টানদের জন্য আইনটা হচ্ছে, কি এটা ভুল? রাধামোহন বাবু, মুসলিমদের আপনি জন্য আমার হচ্ছে। কথা শুনতে পাচ্ছেন কি? আমি আইনটা ভুল, আমার কথাটা একটু শুনুন আপনি। আমি যেভাবে বলছি আমি স্পেসিফিক ভাবে আপনার আনসারটা দিচ্ছি। না দিচ্ছেন না, আপনি আমি দিচ্ছি, স্পেসিফিক আনসারটা আপনি দিচ্ছেন হয়তো না। নিচ্ছেন না, কথাটা নিতে আইনটা পারছেন না। ভুল না ঠিক? না, আইনটা আইনের মধ্যে সবাইকে ইনক্লুড করা হয়। আইনটা তাহলে ভুল কেন? যখন যদি ওটা আচ্ছা, দাঁড়ান সবাইকে না। না করা হলে কিছুতেই প্রশ্নের উত্তরে আপনি আসবেন না। আপনি এটা যদি সবাইকে আপনি- না আপনার কাছে করা হয় উত্তর তাহলে নেই। আমি সেগুলোর দেবজিতের ওয়ার্ডটা কাছে কিন্তু আসবো, দেবজিৎ influence সরকার হয়ে যাচ্ছে না। আমি দেবজিৎ সরকারের কাছে আসবো। আমি একটু- কিছুতেই রাধামোহন বাবুর কাছ থেকে আমি উত্তরটা পেলাম না দেবজিৎ বাবু। উনি একদিকে বলছেন যে আইন তো এরকম করা হয়েছে, ঠিক আছে, তাতে তো কোনো ভুল নেই। আবার উনি বলছেন যে না, আমি সেকুলার ভুল শব্দটা নেই এটা কেন বলিনি। রয়েছে? আমি বলেছি যে আপনি যেটা ঠিক ছখানা আছে, আইনটা রিলিজিয়নকে ঠিকই যেভাবে আছে, এই কথা মাইগ্রেট আপনি করে আমরা বলেছেন। citizenship রাধামোহন বাবু, আমি তাহলে দিচ্ছি, এখনই আবার তাহলে কেন আপনাকে একটা রিওয়াইন্ড করে শোনাতে religion পারি। কে আমরা এ করছি? ছাড় দিন। দেবজিৎ বাবু প্লিজ। প্রথমত সিএতে কি বলা আছে? সিএএ কারুর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এটা হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন। কনস্টিটিউশন, প্রিয়াম্বল, সেকুলারিজম এগুলো তো ভারতের প্রস্তাবনা। তাহলে দেবজিৎ, ভারতের আমি কোথায়- না, না, আমি আমি কোথায় বলছি, differ বললাম? আমি তোমার কথাই বলছি ভাই, তুমি একদম ঠিক বলেছো, একদম ঠিক, নির্যস ন্যায্য কথা। কিন্তু কথা হচ্ছে যে এগুলো তো যারা নাগরিকত্ব ভারতবাসীকে তো আর ভারতের লোকেরা দেবে না, যারা বাইরে থেকে এসেছেন Migrate করে। রিলিজিয়াস পারসিকিউশনের জন্য, অর্থাৎ যারা কিনা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়, আমার মতো, এই আমার পূর্বপুরুষ, আমার ঠাকুরদা যেরকম ফরিদপুরের বান্ধা বেরিয়ে আমাদের গ্রাম, সেখান থেকে আমরা পালিয়ে এসেছিলাম ওয়ান ফাইন নাইট, যেখানে কিনা রাতারাতি আমরা 1946-এর নভেম্বরে আমার ফোরফাদাররা মাইগ্রেট করতে বাধ্য হয়েছিলেন। তার কারণটা কি? তার কারণটা অনেক হচ্ছে সৌভাগ্যবান দেবজিৎ বাবু, কারণ সেই সময় মাইগ্রেট করে এসে আপনার নাগরিকত্ব পেয়ে যেতে খুব অসুবিধা হয়নি। না, হয়নি। কিন্তু সীমান্তবর্তী এলাকায় লক্ষ লক্ষ সংখ্যায় যে মতুয়ারা রয়েছেন, তাদেরকে যে কোনো সরকারি কাজ করতে গেলে কি পরিমাণ ইনভেস্টিগেশনের মুখোমুখি পড়তে হয়, কিভাবে তাদেরকে ডিআইবি জেরা করে, তাদেরকে প্রশ্নের মুখে দাঁড় করায়, সেটা আপনাকে অন্তত সেই দুর্ভাগ্যের মুখে পড়তে হয়। নাগরিকত্ব পেয়েছি মানে আমরা সবাই, ইভেন এখানকার লোকেরাও, মেদিনীপুরের যিনি বাসী কিংবা যিনি বীরভূমের বাসী কিংবা মধ্যপ্রদেশের যিনি বাসী, ধরুন বীরভূমে কারোর মামার বাড়ি, নাম করছি না, আমার গাড়িতে তাহলে গাঁজা পাওয়া যাবে, তারও নাগরিকত্ব আছে কিনা সেটা নিয়েও সন্দেহ হবে। আমি নাগরিকত্বে যাচ্ছি না, নাগরিকত্ব এনআরসি, এটা হচ্ছে সিএ, যে বাইরের থেকে লোকেরা আসবেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে রিলিজিয়াস পারসিকিউশনের জন্য। সেটা ঠিক কথা যে রিলিজিয়াস পারসিকিউশন কাদের ওপরে হবে? ইসলামিক কান্ট্রিতে ইসলামের ওপরে হতে তো পারে না। মুসলমান হওয়ার জন্য মুসলমান দেশে মুসলমানদের ওপরে মুসলমান হওয়ার জন্য অত্যাচার হচ্ছে, এটা কখনো হয়? হয় না। তাহলে বাকি কারা রইল? আমরা তাদের নাগরিকত্ব দেব। তার কারণ ভারত ভাগের সময় এই ভারতবর্ষ ভেঙে যখন ভারত আর পাকিস্তান হয়েছিল, ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান, সেই সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে দু দেশের লোকেরা মেনে নিয়েছিল যে যদি কেউ ওপার বাংলা মানে ওই ওপার বাংলা বা ওই ওপারের পাকিস্তান থেকে যদি পালিয়ে আসতে বাধ্য হয়, তাহলে তারা এই রাজ্যে, এই দেশের যারা লোক, তাদের সঙ্গে সমান অধিকার পাবেন, নাগরিকত্বও পাবেন এবং বাকিগুলো পাবেন। এবারে 2 নম্বর, এই জায়গাটা থেকে যখন অনেকেই আস্তে আস্তে রইলেন, যখন ভারত ভাগ হয়েছিল তখন আমি বাংলায় বসে রিপাবলিক বাংলা করছি, নিশ্চয়ই আমি পাঞ্জাব নিয়ে কথা বলবো না এখন এই মুহূর্তে। তো রিপাবলিক বাংলায় মানে বাংলার মুখ্যমন্ত্রী একটু পরে তো বলবেন, হ্যাঁ, হে ভগবান ধন্য হোক, ধন্য হোক, তো পূর্ণ হোক, পূর্ণ হোক। তো এই ভগবানের রাজ্যে যখন আছি তখন আর ভয় নেই অন্তত। তো যেটা বলার কথা, যখন ভগবানের জন্য ভগবানকে পুজো করি বলে, কাতেলে আম হব না বলে, বহুত্ববাদের পূজারি বলে, সেই জন্য যখন মাথার খোঁপাতে শালগ্রাম, বুকেতে রাধা মাধব নিয়ে যখন ওপার থেকে এবারে পালাতে হচ্ছে, সেই রাত্রিগুলোতে তো আমাদের পালাতে হয়েছে। সেই পালিয়ে এসে যারা তারপরও পারি, তখন 26% ছিল, 28% যখন দেশ ভাগ হয়, তারপরে হয়ে গেল 26, তারপরে 22, এখন 6.5। মানে খুব তাড়াতাড়ি ইভ্যাপুরেট, কর্পূরের মতন হিন্দুরা ওখান থেকে ইভ্যাপুরেট করেছে। এত ভালো ব্যবস্থা, বুঝেছেন তো, ইসলামিক কান্ট্রিতে। তো সেই ব্যবহারের চোটে এসেছেন। তা আসার পরে তাদেরকে কোনো কাগজ নেই, কিছু নেই, সবাই শুধু প্রথমে লাল দাদারা লেলিয়ে দিলেন, উদ্বাস্তু সমস্যার একমাত্র লাল বাবারাই সমাধান করবেন। তো লালেরা উদ্বাস্তু আন্দোলন করতে গিয়ে সবাইকে হয় মরিচঝাঁপি, সেখান থেকে খুনোখুনি, তারপরে হচ্ছে সব দণ্ডকারণ্য, কেন যাবে না, তারপরে হচ্ছে আন্দামানে যেতে দেবো না, ত্রিপুরায় বসতে দেবো না, এইসব হাবিজাবি করে একদম ক্যাডাভেরাস কাণ্ড বাংলায়। কিন্তু আমার শেষ কথা, ঈশান আর 1 মিনিট, আমার শুধু একটা নিষ্পাপ প্রশ্ন আছে এই যারা বীরভূমে যাদের হলেও হতে পারতো মামার বাড়ি, তাদের কাছে, যে ভাই তসলিমা নাসরিন জন্মসূত্রে মুসলিম, বাংলাদেশিও বটেন, কেন বাবা কলকাতায় রাখতে পারো না তোমরা? এলেই কেন খেদায় দাও বাপু? তসলিমা নাসরিনকে নিয়ে কি একটুও প্রাণ কাঁদে না? মহিলা, দেখো কি পয়েন্ট, মহিলা, তারপরে হচ্ছে বাংলাদেশি, অত্যাচারিত এসেছেন, এবং মুসলমানও তো বটেন এখনো পর্যন্ত জন্মসূত্রে। উনি নিজেকে নাস্তেক টাস্তেক দাবি করেন, সেটা আলাদা কথা, কিন্তু মুসলমানের মেয়ে তো কেন রাখতে পারছেন না? একবার রাধামোহন বাবুর কাছে আসবো এই পয়েন্টে শুধুমাত্র। এখানেও কি আপনি স্পেসিফিক উত্তর দেবেন? তসলিমা নাসরিনকে নাগরিকত্ব দেওয়া হোক, চান না? না,
নাগরিকত্ব পরে কথা ভাই, রাজ্যে চান নাকি চান না, এই রাজ্যে ফেরত আনা হোক, চান নাকি চান না? এটা তো আমার বলাটা ঠিক হবে না, চট করে উত্তর দিতে পারবেন না। আবার এটা তো বলে আপনি অন্য প্রসঙ্গে যাচ্ছেন। আমি এদিকে শতরূপাদি রয়েছেন, এদিকে সৌরভপ্রিয় দত্ত রয়েছেন, আমি আসবো। তার আগে একবার শুধু একটু বিশ্লেষণটা নিয়ে আসবো নির্মাল্য মুখোপাধ্যায়ের কাছ থেকে। সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় রয়েছেন। নির্মাল্যবাবু, আপনি শুনলেন আজকে মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছেন। মুখ্যমন্ত্রী কোচবিহারে গিয়ে সেখানে ফলাও করে বলছেন, আবার ক্যা ক্যা করে চিৎকার শুরু করেছে, এবং তিনি বলতে চাইছেন এই চিৎকারের কোনো প্রয়োজন নেই, কারণ তিনি সব দিয়ে দিয়েছেন, শিক্ষাশ্রী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, এই পাচ্ছে সেই পাচ্ছে, সুতরাং সবাই নাগরিক, এই সিএ এর কোনো প্রয়োজনীয়তা নেই। আমার দুটো প্রশ্ন এখান থেকে আপনাকে। এক, এই শিক্ষাশ্রী, কন্যাশ্রী, অমুক তমুক যেগুলোর উল্লেখ তিনি করছেন, সেইগুলো থাকা মানেই বা সেইগুলো পাওয়া মানেই কি তিনি নাগরিক বৈধ? আর দুই হচ্ছে, মুখ্যমন্ত্রী হঠাৎ কেন একটু উল্টো সুরে বলছেন? এর আগে তো চ্যালেঞ্জ নিয়ে বলছিলেন সিএ লাগু হতে দেবেন না, এখন বলছেন ওটা লাগু হলেও কিছু যায় আসে না। আমার ধারণা আপনি একটা বেসিক জায়গায় ভুল করছেন। মুখ্যমন্ত্রী কোনো আইনের ধার ধারেন না, কোনো কিছু আইন উনি মেনেই চলেন না। উনি রাজনীতিক, উনি যে কোনো আইন, যে কোনো বিষয় একদম স্ট্রেট অফ পলিটিক্যাল অ্যারেনাতে নিয়ে যাবেন। সুতরাং ওর একটা লড়াই বাতিক আছে, আন্দোলন লড়াই। সুতরাং কেন্দ্র যা কিছুই করুক না কেন, সবসময় উনি একটা ওই লড়াইয়ের মধ্যে চলে যাবেন। তাতে উনি শুধু দেখেন কতটা মাইলেজ পাওয়া যাবে। উনি যে আইনের ধার ধারেন না তার বড় প্রমাণ হচ্ছে সিঙ্গুরের যে জমিটা নেওয়াটাই বেআইনি ছিল সেটা উনি বুঝতে পারেননি। লড়াইটা কিন্তু করেছিলেন এবং জিতে এসেছিলেন। কখন বোঝা গেল? যখন সুপ্রিম কোর্ট অর্ডারটা দিল কেদারনাথ যাদবের একটা কেসে। তার আগে উনি সিঙ্গুর ডেভেলপমেন্ট বিল এনেছিলেন, সে বিল বাতিল হয়ে গেল বিভিন্ন কারণে। সুতরাং উনি কখনো আইনের মধ্যে ঝোঁকেন না, এই ধারণাটা আপনাদের ভুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাকসেস বলুন, ফেলিওর বলুন, যাই কিছু, উনি সব কিছু একটা পলিটিক্যাল অ্যারেনাতে নিয়ে যান। এই যে ধরুন আজকে সিএ নিয়ে আপনি আলোচনা করছেন, সিএ এর এগেনস্টে তৃণমূলের পক্ষ থেকে যা পিটিশন জমা পড়েছে আর রাধামোহন বাবু যা বললেন, কোনো মিল নেই। এক্স্যাক্টলি আমি এটাই বলছিলাম, কোনো মিল নেই। হয় উনি পিটিশনগুলো ভালো করে পড়েননি, কিংবা পড়লেও হয়তো ভুলে গেছে। তার কারণ ওই পিটিশনে যা বলা আছে তার সঙ্গে উনি আজকে যে কথাটা বলছেন কোনো মিল নেই। এবং সেখানে খুব অবাক কাণ্ড, সেখানে বেসিক্যালি পাঁচটা সেকশন অফ দ্য কনস্টিটিউশন আর্টিকেল, সেই কনস্টিটিউশন বেসিক প্রিন্সিপালটা সেকুলারিজমকে ভায়োলেট করছে এই বলে বলা আছে। ঠিক আছে, সেখানে কোনো ইলিগ্যালিটির ব্যাপারই নেই। কারণ যারা এটা তৈরি করছে তারাও আইন যতটা জানেন উনিও জানেন। কনস্টিটিউশনের যারা পার্লামেন্টে আছেন তারা তো বোকা নন। এবার প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে কতটা মাইলেজ নেবেন। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো মতো জানেন যে সামনে ইলেকশন এগিয়ে আসছে। এটা বিজেপির কাছে যদি পলিটিক্যাল এজেন্ডা হয়, আমার কাছেই হবে না কেন। উনি বাস্তবতার সঙ্গে, সিএটা বাস্তবতাটা উনি মানবেন না। উনি কি মানবেন? উনি যেটা মনে করেন সেটাই মানবেন, এবং সেই মতো উনি রাজনীতিটা করে যাবেন। তাতে আপনারা যতবার বলার চেষ্টা করুন কোনো লাভ হবে না। উনি একেবারে ওনার নিজের জায়গায় স্টিক করে থাকবেন। উনি কিন্তু, আমি আবার বলছি না, কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, মানে এতদিন পর্যন্ত সিএ নিয়ে নিশ্চুপ ছিলেন, নিঃশব্দে ছিলেন, কোনো কথা বলছিলেন না, কিন্তু আবার হঠাৎ করে সিএ নিয়ে তাকে মুখ খুলতে হলো এবং অনেকগুলো কথা তিনি সিএ নিয়ে বললেন, যেটা আপনি বলছেন যে বাস্তবতাকে, যেটা বাস্তবতা সেটাকে অস্বীকার করে বাস্তবতা একদম, এটাকে উনি অস্বীকার করেন না। কিন্তু তার মানে কি কোনো আঁচ পাচ্ছেন? নিশ্চয়ই উনি আঁচ পাচ্ছেন যে এই সিএ ওনাকে পলিটিক্যাল মাইলেজটা হয়তো কমিয়ে দিতে পারে। না আঁচটা আমি জিজ্ঞেস করতে চাইছি, জানতে চাইছি বা বুঝতে চাইছি এটা, যে উনি কি আঁচ পাচ্ছেন যে উনি আর সিএ আটকাতে পারবেন না? না, সেটা তো উনি খুব ভালো করে জানেন। আমি ওই জন্যই তো আপনাকে প্রথমেই বললাম যে ওর স্বভাবটাই হচ্ছে লড়াই বাতিক। যেটা উনি আটকাতে পারবেন না এটাও যদি জানেন, সেটার জন্যও লড়াই করবেন। যেটা উনি আটকাতে পারবেন সেটার জন্য উনি লড়াই করবেন না। বেশ, আমরা শুনলাম নির্মাল্য মুখোপাধ্যায়ের কথা। উনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনের ধার ধারেন না। বিশ্লেষক এবং সাংবাদিক হিসেবে নির্মাল্য মুখোপাধ্যায়ের ব্যাখ্যা যে সিএ বাস্তবতা, এবং সিএ যে কথাটা বলে আমরা আজকে শো শুরু করেছিলাম, যে সিএ যে লাগু হতে চলেছে সেটা উনিও আজ পেয়ে গিয়েছেন, এবং নির্মাল্যবাবুও সেটাই স্বীকার করছেন যে উনি আজ পেয়েছেন, এবং আজ পেয়েছেন বলেই এবার সিএ এর গুরুত্বকে লঘু করে দেখাতে চাইছেন। আচ্ছা, এখানে সৌরভপ্রিয়বাবু এবং শতরূপাদির কাছে আসার আগে একটা বিষয় একটু দেখে নেব। মুখ্যমন্ত্রী বলছেন এটা পাচ্ছে সেটা পাচ্ছে,
কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, এই সুবিধা পাচ্ছে, সেই সুবিধা পাচ্ছে। অনেকে আবার বলছেন যে ভোটার কার্ড রয়েছে, মুখ্যমন্ত্রী নিজেও বলছেন ভোটার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, নাগরিকত্ব নেই। এটা কে বলল? তো ভোটার কার্ড আর রেশন কার্ডের গুরুত্বটা ঠিক কীরকম আর তার বৈধতা ঠিক কীরকম সেইটা একটু দেখে নিতে চাইবো। এই রাজ্যের মানুষ ভোটার কার্ড সম্পর্কে কি ভাবছেন, বা ভোটার কার্ডের বৈধতা বা সেই ভোটার কার্ড কতটা সহজলভ্য বা কঠিনলভ্য, সেই ছবিগুলো একটু দেখে নিতে চাইবো। আমি পিসিআরকে বলবো সেই ছবিগুলোও আমাদের তৈরি, সেই বক্তব্যগুলো আমাদের কাছে আছে, একটু দেখে নেব। আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, ছাত্রছাত্রীর কার্ড আছে, সবই আছে, শুধু আমাদের ভোটটা নেই। কত লোক ভোটার করে বলে আমি তোমাকে ভোটার করে দিচ্ছি, তুমি আমার 20,000 দাও, 30,000 দাও। দিকে অন্য কারো ভোট করতে যায় টাকা চাইছে, কেউ 10,000 চাইছে, কেউ 15,000 চাইছে, যার কাছে যেমন পাচ্ছে চাইছে। জাল ফেললাম, ফেলার পরে দেখি ওই জালে এক গুছা ভোটার আই কার্ড উঠে এসেছে, 18 পিস আই কার্ড ওতে আছে। এগুলো রাজনীতির চক্র ছাড়া অন্য কিছু নয় বলে আমার মনে হয়েছে। তো আমাদের এই এলাকার না, এটা বসিরহাট, ব্যারাকপুর এবং হচ্ছে বরানগর, টিটানগর, ওই সাইডে সব ভোটার কার্ডগুলো পড়ে রয়েছে। সেই হিসাবে আমাদের গ্রামবাসী এবং হচ্ছে কুলতুলিয়া বাসন্তী হাইওয়ের উপরে দেখে আমাদের এই স্থানীয় বাসীরা সবাই ছুটে এসে দেখছি যে এই অবস্থা। আমি শতরূপাদির কাছে আসব, কিন্তু যেহেতু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষজনের কিছু বক্তব্য দেখালাম, যেই বক্তব্যগুলো আবার একেবারে শেলের মতো বিঁধতে পারে সৌরভপ্রিয় বাবুর মতো রাজনৈতিক কর্মীদের বুকে, সেই জন্য প্রথমে একটু 1 মিনিটের জন্য সৌরভপ্রিয় বাবুর কাছে যাব। প্রত্যেকে বক্তব্যগুলো নিশ্চয়ই শুনলেন মন দিয়ে, না তারপরেও আসছি। প্রত্যেকে বললেন যে কিভাবে তারা ভোটার কার্ডকে কি চোখে দেখছেন, আর ভোটার কার্ড কিভাবে হাটে বাজারে পাওয়া যাচ্ছে, কিভাবে পুকুরের জল থেকে কখনো কচুবন থেকে উদ্ধার হচ্ছে, সেসব তারা দেখেছেন, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের মানুষের কতটা ভক্তি শ্রদ্ধা রয়েছে, মানে একটা স্যাক্রোস্যাঙ্ক্ট এলিমেন্ট হিসেবে এই ভোটার কার্ড সম্পর্কে, সেটাও বুঝলেন। বলুন এবার এই যুক্তিটা কোথায় ধোপে টিকছে? দেখুন, ভোটার কার্ড নিয়ে প্রথম যে লড়াইটা যেটা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল নো আইডেন্টিটি কার্ড নো ভোট। আর এই ভোটে আমি এই মোবাইলে দেখিয়ে দিতে পারবো, যেখানে শুভেন্দু অধিকারী বলছে যে সব ভোটার আই কার্ড লুট করুন আর নিয়ে পুকুরের জলে ব্যালট বাক্সগুলো সব ফেলে দিন। ঠিক আছে, আমি দেখিয়ে দিতে পারবো বক্তব্য, আমার কাছে আছে কিন্তু। ঠিক আছে, আমার কাছে কথা হচ্ছে যে এটার নাম ব্যালট বাক্স ফেলে দিতে বলেছেন। একদম, আমি দেখিয়ে দেবো। হ্যাঁ বলেছেন তো, ব্যালট বাক্স দৌড়াতে বলেছেন তো, ব্যালট বাক্স ভোটার কার্ড বলছি। আর এই ঘটনার সঙ্গে ভোটার আই কার্ডের বৈধতা আছে কি নেই, এই প্রশ্ন তোলা অবান্তরের মতন। না, ভোটার আই কার্ডের নিশ্চয়ই বৈধতা আছে, এই কথা কেউ বলতে পারবে না যে ভোটার আই কার্ডের বৈধতা নেই। কিন্তু কি পরিমাণ ভোটার কার্ড অবৈধভাবে তৈরি হচ্ছে, কিভাবে গোছা গোছা ভোটার কার্ড রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে, আমি বলছি না, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কি বলছেন সেটা আপনাকে শোনালাম। আমি তোমাকে একটা কথা শুধু বলে দিই যে ভারতবর্ষে এনার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এনার নাম কিন্তু নীতিশ কুমার না। হ্যাঁ, তোমরা কিন্তু নীতিশ কুমার আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মিলিয়ে দেবে না, এটা জেনে রাখো। নাই বলছি, নরেন্দ্র মোদী আজকে যে প্রধানমন্ত্রী হয়েছেন, দাঁড়াও দেবজিৎ 1 মিনিট, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে কোন সিএএ এনআরসির উপর দাঁড়িয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে। মানে যারা যারা ভোট দিয়েছে ভোটার আই কার্ড নিয়ে, তাহলে কি ইনি অবৈধ প্রধানমন্ত্রী? দাঁড়ান, আপনার বাড়ির ধরুন আগে একটা টালির ছাউনি ছিল, এরপরে আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটলো, আপনি বাড়িটা ছাদ দেবেন তো? এমন উন্নতি ঘটলো যে আসামের ডিটেনশন ক্যাম্পে বাঙালিদেরকে মরতে হচ্ছে। দাঁড়ান না, আপনি বাড়িতে ছাদ দেবেন তো? না, এরকম ছাদ দেব না যে ছাদ ভেঙে পড়ে মানুষের মাথায় আঘাত পড়বে আর মানুষ মরে যাবে। না, ভেঙে কোন ছাদ ভেঙে? তার থেকে আবার টালির চাল। কোন ছাদটা ভেঙে পড়বে? তুমি যে ছাদ তৈরির কথা বলছো, কোন ছাদ? এই যে আসামের ডিটেনশন ক্যাম্পে আজকে বাঙালি হিন্দু মুসলিম আমি শতরূপাদির কাছে আসবো, শতরূপাদির কাছে আসবো। এত সৌরভপ্রিয় বাবুর যুক্তি যে এতদিন পর্যন্ত যে ভোটার তালিকা বা ভোটার কার্ড বা আধার কার্ডের উপর দাঁড়িয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, সেই ভোটার কার্ড বা সেই আধার কার্ড বা সেই ব্যবস্থাকে আরও ওয়াটার টাইট করার দরকার কি আছে? মানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু উনি বুঝতে রাজি নন। উনি বলছেন যে ছাদ দেওয়া হচ্ছে সেটা নাকি মাথার উপর ভেঙে পড়তে পারবে। কি বলবেন? ঈশান, মূর্খ লোকেদের সঙ্গে তর্ক করা একটু সময় দিতে হবে আমাকে, আমি তর্ক করতে চাই না, আমি একটু কয়েকটা স্টেটমেন্ট বলতে চাই। আক্রমণ বারণ করে দাও। কোনো ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। বেশ, খুব ভালো কথা করতে চাই না, যার কোনো ভ্যালুই নেই। বেশ দুজনেই বারণ করে দাও, ব্যক্তিগত আক্রমণ হবে না। আচ্ছা, প্রথমত আমি দেবজিৎ রিনাউন্ড লয়ার, আমার ওর সঙ্গে কিছু এডিশন করার নেই, কিন্তু আমি জাস্ট 3টে জিনিস একটু অ্যাড করতে চাই। ও রিলিজিয়াস পারসিকিউশনের কথা বললো, সিএএ খুব পরিষ্কার বলছে যে মানুষ বর্ডারের ওপার থেকে নিজের অস্তিত্ব, নিজের প্রপার্টির অস্তিত্ব এবং ধার্মিক অস্তিত্ব, মানে ধর্মটাও বলেছিল, আমি অন্য দুটো অ্যাড করে দিলাম,
পালিয়ে আসতে বাধ্য হয়েছে তারা যেন রেফিউজি স্ট্যাটাস না পায়, তারা অটোমেটিক্যালি আজকে ভারতবর্ষের নাগরিক স্ট্যাটাস পাবে। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো উঠছে, আধার কার্ড, ভোটার্স কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, প্রত্যেকটাই কিন্তু একটা স্পেসিফিক পারপাস আছে। ভোটার্স আইডি, ইউ হ্যাভ দ্য রাইট টু ভোট। রেশন হলে ইউ গেট দ্য রাইট টু বেসিক সাপ্লাইজ। এরকম অন্যান্য আছে যে এগুলোর সঙ্গে সিটিজেনশিপ গুলিয়ে ফেলার কোনো যুক্তি নেই। আমি বললাম যে সেমি এডুকেটেড, হাফ এডুকেটেড লোকজন এ নিয়ে তর্ক করতে পারে। আমি এখনকার সিচুয়েশনে একটু যদি তুমি অ্যালাউ করো আমি আসব। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে কোট আনকোট, আমি এটা অন রেকর্ড বলতে চাই, ক্রিয়েটস অ্যানার্কি, উনি চাইছেন এখানে ঝামেলা হোক, অথচ যখন 1946 থেকে 1948-এর মধ্যে যখন শ্যামাপ্রসাদ মুখার্জি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট সিটিজেনশিপের জন্য বলেছিলেন যারা রেফিউজিরা আসছেন, তখন নেহেরু বাধা দিয়েছিল এবং সেইটার জন্য ইতিহাস সাক্ষী আছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি রিজাইন ফ্রম ক্যাবিনেট, যে এই রেফিউজি স্টেটাস যে বাঙালিরা ওপার থেকে আসছে বা যে পাঞ্জাবিরা ওয়েস্ট পাকিস্তান থেকে আসছে তাদের সিটিজেনশিপ রাইট দেওয়া হোক। সেইটা কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী হননি, মমতা ব্যানার্জি, তোমার মনে থাকবে ঈশান, গুচ্ছের কাগজপত্র নিয়ে পার্লামেন্টের ওয়েলে গিয়ে ছুঁড়ে মেরেছিল স্পিকারকে যে ওর সিএ না হলে নাকি ওনার চলছে না, পশ্চিমবঙ্গ চলছে না। ভোটার তালিকা তখন, হ্যাঁ, মানে সিটিজেনশিপ নিয়ে নো আইডেন্টিটি কার্ড, নো ভোট, সে যাই হোক যাই করেছিল রিলেটেড টু দিস। আচ্ছা, এবার সিটিজেনশিপ নিয়েই বলেছিল। আচ্ছা, এবার এই যে মাথায় পালক বেঁধে, এক্ষুনি একটু আগে মাথায় পালকটা তখন ছিল না, কোথায় গেছিলেন, নাগাল্যান্ড না কোথায় গেছিলেন, মাথায় পালক বেঁধে কাকু, মেঘালয় গেছিল, কাকু টাকু করে এখন আবার কাকা ফ্যা কিসব বললো। এটা উনি বুঝতে পারছেন খুবই পরিষ্কার যে এখন আর ওনার এই কায়দা কানুন চলবে না। সেই জন্য উনি কী করছেন, পশ্চিমবঙ্গের মানুষকে বলছেন সেন্ট্রাল ফোর্সকে গিয়ে অ্যাটাক করো, বিএসএফকে অ্যাটাক করো, কাগজ চাইলে দেবে না। এটা কোন মুখ্যমন্ত্রী ইন হার রাইট সেন্স যে একজন শুধু নাগরিক নয়, শি ইজ এ ল মেকার, শি ইজ এ ল প্রিজার্ভার, যে নাকি আইন নিজের হাতে ধরে আছে, পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার এই রাজ্যের, সে এই ধরনের কথা বলে কি করে আমাকে একটু বলো। এটা আমি সিএএ লাগু হবে, শান্তনু ঠাকুর খুব ক্লিয়ারলি বাংলা ভাষায় বলেছে, আমি ধরে নিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষা নাকি এরা বুঝতে পারে না। উনি খুব পরিষ্কার একটা কথা বলেছেন যে সিটিজেনশিপ পশ্চিমবঙ্গ থেকে কেউ চাইছে না, চাইছে ভারত সরকারের কাছে, সেজন্য ভারত সরকার দেবে। পশ্চিমবঙ্গ হোক কি অন্যান্য কোনো রাজ্য হোক, ইট ডাজন্ট ম্যাটার, একটা দেশের নাগরিক হতে চলেছে এই যারা এতদিন ধরে রেফিউজি হয়েছিল। দেবজিৎ খুব সুন্দর বলেছে, মারিক ঝাপির কথা তুলেছে, প্রতিটা গভর্নমেন্ট এর আগে এদের সেন্টিমেন্ট নিয়ে খেলেছে, কেউ সুখে আসেনি ওপার বাংলা থেকে বা ওপার পাকিস্তান থেকে, প্রত্যেকে। দেবজিৎ 1946-এর ওর পূর্বপুরুষদের কথা বললো, অসংখ্য মানুষ রাতের অন্ধকারে মাঠে পড়ে থেকে অন্ধকারের মধ্যে এই রিলিজিয়াস পারসিকিউশনের জন্য আমি আসবো, এই পয়েন্টে তাদের মাথায় ছাদ নেই। ওয়াই? বিকজ দে আর নট কনসিডার্ড সিটিজেন্স। এই সম্মান ভারত সরকার তাদের দিতে চলেছে। কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলবে? এবং উল্টো সেই নয়, কথা তো বলছে, উনি মানুষকে উত্তেজিত করছেন যে যাও গিয়ে সিআরপিএফ কে মারো, যা শীতলকুচির কথা মনে করে দিচ্ছে, রিয়েল পার্সপেক্টিভটা দিচ্ছে না, ভুলভাল ন্যারেটিভ দিচ্ছে। আজও সৌরভপ্রিয় আসামের কথা তুললো, আবার ভুল ন্যারেটিভ। আমি সৌরভপ্রিয় দত্তের কাছে আসবো, পরিষ্কার করে বলা দরকার, এক মিনিট, একটা কথা পরিষ্কার করে বিজেপির তরফ থেকে বলে দিয়ে যাচ্ছি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ওই যারা রিলিজিয়াস পারসিকিউশনের বলি হয়ে এখানে এসেছেন তাদেরকে কিন্তু দেওয়া হবে নাগরিকত্ব, কিন্তু রোহিঙ্গাদের আমরা নাগরিকত্ব দেব না। আমি সৌরভপ্রিয় বাবুর কাছে এখানে একবার আসবো। সৌরভপ্রিয় বাবু, আমি খুব ছোট্ট করে জবাব চাইছি। আপনি কিন্তু এখনো পর্যন্ত, আমি সেই জন্যই দ্বিতীয়বার আপনার কাছে ফিরলাম, আপনি কিন্তু এখনো পর্যন্ত যা কিছু বলছেন যে এমন কোনো ছাদ দরকার নেই যেটা মাথার উপর ভেঙে পড়ে। আপনার মুখ্যমন্ত্রী কিন্তু এই কথা বলেননি, সিএ লাগু হতে দেব না এই কথাটা আর কিন্তু বলছেন না। এখন বলছেন ওটা লাগু না হলেই বা কি যায় আসে, আমি তো সব করে দিয়েছি। আপনি একটু স্পষ্ট করে বলবেন অবস্থানটা কি? সিএ লাগু হোক এটা চাইছেন না, সিএর বিরোধিতা করছেন। দেখুন, মানুষের জন্য যে আইন তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আইনের পক্ষে। আপনি কিসের পক্ষে? একদম যে আইন মানুষের জন্য তৈরি হবে। সিএ লাগু হোক এটা চান নাকি চান না? সিএ বলুন, এনআরসি বলুন, এমন কোন আইন যে আইনে মানুষ বিপদগ্রস্ত হবে, যে আইনে সিএ তো কাউকে বিপদগ্রস্ত করার আইন নয়। সিএ তো বিপদগ্রস্ত মানুষকে আশ্রয় দেওয়ার আইন। এখানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কারোর সময় বলি উনি সমস্ত সময় অপোজিশনেই থাকবেন। দিদি একটু বলতে দাও না, কিন্তু সিএ তো কাউকে বিপদগ্রস্ত করার আইন নয়, বরং বিপদগ্রস্ত মানুষ যারা তাদের আশ্রয় দেওয়ার আইন। তাদের সম্মান, তাদের সিটিজেনশিপ ফেরত দেওয়া। কিছু বক্তা আছে
যেমন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বলেছে যখন সিএনআরসি লাগু হওয়ার পরে বাংলা থেকে মুসলিমদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। নাই বলছি যেটাই হোক, দেবজি মুসলিমদের বার করবে নি, বাংলাদেশি মুসলিমদের বার করবে, বাংলাদেশি মুসলিমদের সুতরাং আমরা এই আইনকে যে আমি আসবো না, সে তুমি বিজেপি হোক, কংগ্রেস হোক, কিন্তু তার আগে এই দেশের মুসলিমরা সহনাগরিক, কিন্তু বাংলাদেশি মুসলিমদের বার করে দেবো। বীরভূমে কার মামা বাড়ি জানি না, ধ্রুব সেবার বাড়ি আছে। দুটো প্রশ্ন এসেছে, এক সেকেন্ড, অনুপম হাজরা বলে, সৌরপ্রিয় দত্ত, দেবজিৎ সরকার, আমাকে আরো যেতে হবে, নির্মল্য বাবু হাত তুলে বসে আছেন, তার আগে শুধু দর্শকের দুটো প্রশ্ন নেব। সৌরপ্রিয় বাবু, রাধামোহন বাবু ভালো করে শুনবেন, দুটো প্রশ্ন এসেছে। দীনবন্ধু মণ্ডল, প্রশ্ন করা উচিত ছিল তৃণমূল কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। প্রশ্ন করা উচিত ছিল তৃণমূল কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, মানে প্রশ্ন ছিল যে উদ্বাস্তুদের সঙ্গে কি তৃণমূল বিশ্বাসঘাতকতা করছে বা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বিশ্বাসঘাতকতা। একজন দর্শক প্রশ্ন করছেন, আমি কিন্তু করছি না। না, ঠিক আছে, যে প্রশ্ন করা উচিত ছিল তৃণমূল কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। আরো একজন জয়ন্ত বর্মন, তিনিও প্রায় একই সুরে বলছেন, শুধু উদ্বাস্তু, তৃণমূল সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এর উত্তরে আমি এটুকুনি বলবো, আপনাদের বক্তব্যকে আমি সম্মান জানিয়েই বলি, আপনারা আপনাদের মতামত রাখতে পারেন, কিন্তু সবকিছুর বিচার হয় গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাজ না করতো, মমতা বন্দ্যোপাধ্যায় সব ভোটে জিততে পারত। তাহলে তোমরা সিএর বিরোধিতা করছো কেন? গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমেই তো আইন পাস হয়েছে দুই জায়গাতে। আমি উত্তর দিয়ে দিয়েছি, কি গণতান্ত্রিকভাবে আমি দর্শকদের উত্তর দিয়ে দিয়েছি। রাধামোহন বাবু কথা বলছে, দর্শকদের মমতা বন্দ্যোপাধ্যায় 70টা প্রকল্প, আজকে মানুষ উপকৃত, 70টা প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছে না, আজকে সিএ নিয়ে হচ্ছে। উপকৃত রাধামোহন বাবু, 30 সেকেন্ড, শুধু 30 সেকেন্ড, লোক মরতে দেব না, 30 সেকেন্ড রাধামোহন বাবু, দর্শকের প্রশ্নের উত্তর। জিনিসটা হচ্ছে, আমি জানি না দর্শকটা কারা, আপনারা নিজে দর্শক হচ্ছেন না দর্শক সত্যিকারে, আমি তো মনে হয় না। কেন? কারণ বলছি আমি, দর্শক যদি এটা যদি কোশ্চেন করতো, তাহলে দর্শক কিন্তু মানে এই যে প্রকল্পগুলো যেগুলো দর্শক নিচ্ছে, ঠিক আছে, যারা জেনুইন দর্শক, মানে আমি আর রিপাবলিক বাংলা দর্শক বলছি, রিপাবলিক বাংলার দর্শকরা জেনুইন দর্শক। রিপাবলিক বাংলা দর্শক মানে কি, আপনারা এই দর্শনটা আমি বলি, আমি কিছুদিন আগে আপনাদের রেটিং দেখছিলাম, আপনারা 90%, 96%, সেই দল যেহেতু ব্যালট বাক্সে ভুয়ো ব্যালট ঢোকাতে অভ্যস্ত, সেই জন্য আপনি রিপাবলিক বাংলার বিরুদ্ধে আঙুল তুলতে চাইছেন যে রিপাবলিক বাংলা ভুয়ো দর্শকদের প্রশ্ন আছে। আপনার কাছ থেকে উত্তর চাইছি না, আমি নির্মল বাবুর কাছে আসছি, আমি নির্মল বাবুর কাছে আসবো, আমি নির্মল বাবুর কাছে। অনেকক্ষণ ধরে নির্মাল্য বাবু কিছু বলতে চাইছিলেন এবং এখানে দেখলেন যখন জবাব খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন দর্শকের প্রশ্নের মুখে দাঁড়িয়ে রাধামোহন বাবু একজন আইনজীবী, উনি বুঝতে পারছেন না কিনা আমি জানি না, যে এই ধরনের প্রশ্ন উনি রিপাবলিক বাংলা স্টুডিওয়ে বসে তুলছেন রিপাবলিক বাংলার দর্শকদের বৈধতা সম্পর্কে। আপনি এটা নিয়ে বলুন না, তারপরে আপনি যেটা বলতে চাইছিলেন শুনবো। না, বেসিক ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নগুলোর উত্তর, যে দর্শকরা যে প্রশ্নগুলো করছে সেগুলোর হয়তো ওদের কাছে সত্যি উত্তর নেই, আর যদি উত্তর থেকেও থাকে সেটা হয়তো উত্তর দিতে গেলে পার্টি লাইন বিরোধী হয়ে যাবে, যার জন্য পার্টি লাইনের বিরোধ করে তো ওরা উত্তর দেবেন না। আমি সেই জন্য, সুতরাং ওদেরকে সেই আপনাকে বেনিফিট অফ ডাউটটা দিতে হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কি মনে হয় ঈশান, মমতা বন্দ্যোপাধ্যায় সিএ বোঝেন না? 7 বারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়, 13 জন সাংসদ পিটিশনে সাইন করে সিএ বিরোধ জমা পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লিগ্যাল প্যানেল নেই, তারা বলেননি যে দিদি এই জায়গাগুলো প্রবলেম, উনি সব জানেন, শি নোজ এভরিথিং। সুতরাং ওকে আলাদা করে সিএ আমাদেরকে শেখানোর দরকার নেই, উনি খুব ভালো করে জানেন। উনি কি করেন, উনি হচ্ছেন একজন পলিটিক্যাল ক্যারেক্টার, ওনাকে সেই মর্যাদাটা আমাকে দিতেই হবে। এবং উনি পলিটিক্যালি কিভাবে খেলছেন আজকে উনি বুঝতে পারছেন, সিএ রিয়ালিটি হতে চলেছে, যার জন্য আজকে 17টা স্টেট আছে বিজেপি, 12টা স্টেট আছে নন বিজেপি, তার মধ্যে বেঙ্গল থেকে সিএ এর এগেনস্টে সব থেকে বেশি আওয়াজ হচ্ছে, কারণ বর্ডারিং স্টেট, সিএ সেইভাবে আসছে। কিন্তু অন্য স্টেটে সেই আওয়াজগুলো নেই। যখন হিন্দু, ধরুন রাম মন্দির হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিল করছে, ভালো করে বুঝুন, ঠিক একই রকমভাবে যখন সিএ আসছে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ বিরোধ করছেন, তার মানে এবং চেষ্টা করছেন এইটা বোঝানোর যে সিএ অতটা গুরুত্বপূর্ণ নয়। আপনারা একটা জিনিস বুঝছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় সেকুলার ফ্যাব্রিকে যে ধর্মীয় খেলাটা খেলছেন,
সেই খেলাটা ধরা খুব ডিফিকাল্ট হয়ে যায়। মানে আপনার বক্তব্য থেকে একটা কনক্লুশনে আসছি যে উনি একটা ধর্মীয় খেলা খেলছেন এবং সেটা ধর্মনিরপেক্ষতার আড়ালে, একদম ধর্মনিরপেক্ষতার আড়ালে থেকে ধর্মীয় খেলা খেলছেন। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নির্মাল্য বাবুর এটাই বিশ্লেষণ। আমি একদম সময় খুব কম, আমি দর্শকের মতামত একবার জেনে নেব। নির্মাল্য বাবু প্লিজ, সৌরভপ্রিয় বাবু আপনাকেও থামতে বলবো। দর্শকের মতামত, আমাদের প্রশ্ন ছিল, যে প্রশ্নের উত্তরে দুজন দর্শক প্রশ্ন পাঠিয়েছিলেন, যেটা শুনে সৌরভপ্রিয় বাবু এবং রাধামোহন বাবু দুজনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন। টিএমসি কি উদ্বাস্তুদের জন্য বিশ্বাসঘাতক? টিএমসি কি উদ্বাস্তুদের জন্য বিশ্বাসঘাতক? ফেসবুকে আমাদের দর্শকদের 10% বলছেন না, বিশ্বাসঘাতক নয়। 90% বলছেন হ্যাঁ, তৃণমূল বিশ্বাসঘাতকতা করেছে উদ্বাস্তুদের সঙ্গে। এরপর দেখে নেব এক্স হ্যান্ডেলে কি রেজাল্ট, দেখে নিন। আশ্চর্যজনক, 100% দর্শক এক্স হ্যান্ডেলে তারা উত্তর দিচ্ছেন টিএমসি উদ্বাস্তুদের জন্য বিশ্বাসঘাতক। হ্যাঁ, তারা বিশ্বাস করেন টিএমসি বিশ্বাসঘাতকতা করেছে উদ্বাস্তুদের সঙ্গে। আর দেখে নেব ইউটিউবে রেজাল্ট কি এসছে। ইউটিউবে 7% বলছেন না, তৃণমূল বিশ্বাসঘাতকতা করেনি। আর 93% বলছেন হ্যাঁ, তৃণমূল বিশ্বাসঘাতকতা করেছে উদ্বাস্তুদের সঙ্গে। এই প্রশ্নটাই যখন দর্শকদের সামনে আমরা রেখেছিলাম, সেই সময়ে দর্শকরাও কিছু পাল্টা প্রশ্ন পাঠিয়েছিলেন। সেই প্রশ্নগুলোই একটু আগে শুধু পড়ে শোনাচ্ছিলাম, এবং তাতেই সৌরভপ্রিয় বাবু এবং রাধামোহন বাবুর খুব আপত্তি হলো, এবং দর্শকদের প্রশ্নের আদৌ কোনো বৈধ দর্শক প্রশ্ন করেছেন কিনা সেটা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিছুদিন পরে, মানে এইটা যদি তৃণমূলের নীতি হয়, বা তৃণমূল যদি এই কর্মপন্থা নিয়ে, এই কৌশল নিয়ে চলতে চায়, তাহলে নির্বাচনের ফলাফল বেরোনোর পরে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনটা আদৌ বৈধ কিনা সেই প্রশ্ন তুলবেন কিনা তাও আমরা জানি না। অবশ্য এর আগে অন্যান্য রাজ্যে যখন আমরা দেখেছি যে কোথাও বিজেপি জয়যুক্ত হয়েছে, সেখানে ইভিএমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যেখানে তিনি যে ইন্ডি জোটে এখনও আছেন কি নেই আমি জানি না, সেই জোটের শরিকরা যখন জিতেছে বা কংগ্রেস জিতেছে বা বিজেপি হেরেছে, সেই সব রাজ্যের ক্ষেত্রে তিনি আবার এই প্রশ্নটা তোলেননি যে নির্বাচন বৈধ ছিল কিনা, ইভিএম ঠিক করে কাজ করেছে কিনা। এমনকি তার নিজের রাজ্যে 2021-এ যখন জিতেছেন, ওই ইভিএমে ভোট হওয়ার সত্ত্বেও যখন জিতেছেন, তখনও সেই প্রশ্নটা তোলেননি। বিজেপি কোথাও জিতলে অবশ্যই এই প্রশ্ন তিনি তোলেন। রাধামোহন বাবুর কাছ থেকেও অনেকটা সেই রকম প্রতিধ্বনি আমরা আজকে পেলাম, যে দর্শকরা যে প্রশ্ন করেছেন তারা আদৌ বৈধ দর্শক নাকি সাজানো দর্শক তিনি জানেন না। বাংলার মানুষ সবটাই দেখছেন রাধামোহন বাবু এবং সৌরভপ্রিয় বাবু। বাংলার মানুষ নজর রাখছেন মুখ্যমন্ত্রী কি বলছেন, আপনারা কি বলছেন, সব দিকে আমরাও নজর রাখছি। আপাতত অনির্বাণের অগ্নিবাণে ফিরে আসছি একটা বিরতির পর।